এইটুকু যদি রাস্তা হয়, প্রতিদিন যে হারে গাড়ি বাড়ছে, ঢাকায় প্রতিদিন যত মানুষ চলাফেরা করে তার 1/3কে আন্ডারগ্রাউন্ডে পাঠাইতেই হবে। প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে গেলে এটা যেমন আমাদের নিজেদের সমস্যা হিসেবে দেখতে হবে, এটাকে আবার রিজিওনাল এবং গ্লোবাল সমস্যা হিসেবে আমাদের দেখতে হবে এবং বড় জায়গা থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। তবে এটা ঠিক যে আমরা নিজেরাও আসলে আমাদের নিজেদের ব্যাপারে ন্যূনতম সচেতন নই এবং সেই কারণেই হয়তো এত বড় বড় সমস্যার ব্যাপারেও আমাদের তেমন করে বড় ভূমিকার জায়গাটা নেই। আমরা যদি ঘরের পাশ থেকেই সমস্যা সমাধানে সচেতন হয়ে উঠি, তখন অত বড় অস্তিত্বগত হুমকিগুলো বিষয়েও আরো অধিক সচেতনতা, অধিক সক্রিয়তা আসবে। এখন একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে পুরো পরিবেশ, প্রকৃতি, বিশেষত উন্নয়নের ধারণার উপরে একটা খুবই ঔপনিবেশিক, আধুনিকতাবাদী, মডার্নিস্ট একটা মানে চিন্তা ভাবনা, দর্শন, এর একটা ইভেন জ্ঞান তত্ত্ব, তার একটা বড় প্রভাব, মানে আমাদের পুরো মগজ প্যারাডাইম সেভাবেই মোটামুটি সজ্জিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর ফলে হচ্ছে যে আমরা বড়জোর পরিবেশ প্রকৃতির সুরক্ষা পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু সুরক্ষাও কাজ হবে না, প্রেম টেম দিয়ে তো কোনো কাজ হবেই না। আমরা প্রকৃতি প্রেম করি, পরিবেশ প্রেম করি, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। সুরক্ষাও এখন আমাদের কোনো কাজের জায়গা না, বরং পুরো এমনকি এই পুরো সভ্যতাকেই যদি আসলে পরিবেশ, প্রকৃতি, প্রাণ প্রকৃতির উপর তার নিয়মে সমস্ত কিছুর পুনঃসজ্জা না করা যায়, তাহলে মানব জাতির ভবিষ্যৎ তো বিপদগ্রস্ত হবেই। আমাদের অবস্থাটাও যে জায়গায়, সেটা আসলে প্রায় বলে না যে একটা জিনিস জমতে 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 এমন জায়গায় আসে তখন একটা আউটবার্স্ট হয়, কিংবা সেটা একটা মানে বিস্ফোরণের জায়গা ঘটে। তো আমাদের যেমন রাজনীতির ক্ষেত্রে, সমাজ জীবনে আমরা এটা দেখতে পাই, কখনো বিপ্লবের মতো বিস্ফোরণ ঘটে, কখনো নানাভাবে মানুষের অন্য ধরনের বিস্ফোরণ আমরা দেখতে পাই, তেমনি প্রকৃতির অবস্থাও কিন্তু তাই। এই যে নানান কিছু জমতে জমতে কোনো না কোনো বিস্ফোরণ তো ঘটবে। যেভাবে আমরা আমাদের শহরগুলো বানিয়েছি, তাতে এইটা তো এক সময় আর মানে যাকে বলে যে বসবাসযোগ্য জায়গা থাকবে না, সেই বিষয়টা খুবই স্বাভাবিক। তো আমরা সমাধানের জায়গায় যদি চিন্তা করি, তাহলে প্রথমত প্রকৃতি উপযোগী করে আমাদের সমস্ত উন্নয়ন বলি, উন্নতির ভাবনা বলি, সেটাকে পুনঃসজ্জা করা দরকার। এটা আর এখন কোনো এমন নয় যে না এত লাক্সারি আগে নেই, আমরা আগে উন্নতি করে নেই, তারপরে একসময় প্রকৃতি টকৃতি এগুলো দেখা যাবে, সেইটার সুযোগটা নাই। অনেকে এরকম তুলনা করেন, যেমন ধরেন কার্বন নিঃসরণের যে মানে কে কতটা করবে গ্লোবালি, এটা ঠিক হয় না। ফলে ওইটার মধ্যে একটা জাস্টিসের প্রশ্ন আসে যে তোমরা তো এত বছর এত কার্বন নিঃসরণ করে এত উন্নতি করে নিয়েছো, এখন তোমরা আমাদের উপরে কার্বন ট্যাক্স, কার্বন লিমিট আরোপ করতে চাচ্ছ, তা আমরা উন্নতিটা করবো কিভাবে? এই প্রশ্ন তো আসে। এখন আমরা যদি মনে করি যে ওরা যতদূর করেছে আমাদেরও ততদূর করে নিয়ে এসে তারপরে আমরা আসলে ভাববো যে কতটুকু আমরা কমাবো, ততদিন সময় আসলে আমরা পাবো কিনা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই এই চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি, প্যারাডাইমের একটা বদলের প্রয়োজন পড়েছে। যে বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি, সেই বাস্তবতা যদি অতীত জ্ঞান দিয়ে আর মোকাবেলা না করা যায়, তখন নতুন বাস্তবতার জন্য নতুন জ্ঞান, নতুন চিন্তার প্রয়োজন পড়ে। সেই রকম একটা সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে থাকে, সেই সমাজের মধ্যে যে উল্লম্ফন ঘটে, সেটা কিন্তু অনেক পুরনো সমাজকে ছাপিয়ে চলে যায়। ফলে পৃথিবীতে সবকিছু যে আসলে ওই পশ্চিম কেন্দ্রিক যে ধারণা যে ওরাই উন্নত, ওরাই সভ্য, ওরাই সবকিছু, মানে এই সভ্যতার ফেরিওয়ালারা এখন সবকিছুর কিন্তু সর্বাগ্রে নাও থাকতে পারতে পারে। এমনকি বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি অন্য ধরনের সমস্ত সমস্যার সমাধানেও মানে বাইরে থেকেও, মানে যেমন পৃথিবীর কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, মানব জাতির সভ্যতার কেন্দ্র পশ্চিমকে ধরা হয়, সেটা বাইরে থেকেও সেটা অনেক ধরনের সমাধানের জায়গা, অনেক নতুন দিশা হাজির হতে পারে। কাজে সেই সম্ভাবনার জায়গাটা আমাদের চিন্তা করা দরকার। আচ্ছা, আজকের আলোচনায় নিশ্চয়ই এই সমস্ত আলোচনা খুব প্রাসঙ্গিক হবে না, ফলে আমি এগুলো একটু কমিয়ে রেখে বাস্তব কতগুলো কেজো আলোচনায় আসি। ধরেন আমাদের এখানে শিল্প কলকারখানা দরকার,
কিন্তু শিল্প বর্জ্য কিংবা মেডিকেল বর্জ্য যে কথাটা তুমি তুললেন, সেগুলোর বিষয়ে অনেক নীতিমালা আছে, বাস্তবায়ন নেই। এখন এইটা জন্য একটা উপযোগী সরকার দরকার। এখন এইখানে নাগরিকদের একটা বড় ভূমিকার জায়গা আছে। নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ, প্রকৃতি, এই শিল্প বর্জ্য, এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এজেন্ডা ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ হবে না। মানুষ ভোট দিতে থাকবে ট্র্যাডিশনালি, যার ফলে তখন বড় পার্টি মনে করবে আরে রাখেন ভাই এগুলো, আচ্ছা ঠিক আছে থাকবে এগুলো ম্যানিফেস্টোতে, কিন্তু একটু প্রায়োরিটি না। কিন্তু ওইটার উপর যদি ভোট নির্ভর করে তখন বড় পার্টি ওটাকে প্রায়োরিটি করবে। ফলে কম্পালশনের এই জায়গাটা কিন্তু খুব জরুরি জায়গা হয়েছে। সমাজের মানুষ যদি সক্রিয় না হয়, এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যদি এটাকে গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা না নিয়ে আসতে পারি, আমাদের আলোচনায় আমাদের বাস্তব সমস্যাগুলোর প্রকৃত উৎস কোথায় সেটা সন্ধানে এই সচেতনতা যদি নাগরিকদের মধ্যে তৈরি না হয়, তাহলে এটা এজেন্ডা হবে না। সবাই একটা পরিবেশের ছাড়পত্র দরকার হবে, নানান পয়সাপাতি দিয়ে ছাড়পত্রটা বের করে নিয়ে চলে আসবে। তো বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে এমন ভাবে আইন কানুন ইত্যাদি করা হয়, কিন্তু কোনো আইন কানুনের কার্যকারিতা নাই। সেইটার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। আমরা কি আগামী দিনে এর বদলটা দেখতে পাবো? এই চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সামনে আমাদের একটুই প্রত্যাশা যে নতুন প্রজন্ম কথা কাজে একটা মিল দেখতে চায়, একটা সত্যিকার পরিবর্তন দেখতে চায়। যদি সেটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, তাহলে সবকিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরনো জিনিসেই চলবে। এই যে একটা রাজনৈতিকভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে, সেইটার পরিবর্তন ঘটবে। এটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে, কার সাথে একসাথে হাঁটছি, যুগপৎ করেছি, এইভাবে আমাদের কোনো আমরা কোনো এটাতে বলার ক্ষেত্রে সংকোচ বোধ করব না। জবাবদিহি করতে হবে। যারা ক্ষমতায় যাবে, যারা বড় পার্টি, যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনে পরিবেশ, এই ছাড়পত্র কি টাকার বিনিময় হবে নাকি এখানে সত্যিকার অর্থে পরিবর্তন। ওই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না, জান না। রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে, সবাই করে নিয়েছে না। ওইটা ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে? এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে ওই সাব কন্ট্রাক্ট ওয়ালারও কমপ্লায়েন্স আছে কিনা। তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন, আর নিজের নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে। এটা তো শেখ হাসিনাগিরি, সরাসরি গুলি করছে। আর এখন অন্যরা আইনগত ভাবে করবেন, 2 নম্বরই করে করবেন, পয়সা খেয়ে করবেন। তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে হবে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে কতগুলো সিগনেচার ওয়ার্ক করবে, তারা এমন কিছু রেখে যাবে যেটার মধ্যে দিয়ে একটা বড় ধরনের সমাজে আলোড়ন তৈরি হবে। এটা ঠিকই যে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পাইলে ভালো হতো, হয়তো হচ্ছে, সেটা আমাদেরকে আরো আপনারা দেখিয়ে দেবেন। একই কথা আমাদের সব ক্ষেত্রেই বলা যায়, বায়ু দূষণ, শব্দ দূষণের ক্ষেত্রে, যত ধরনের মাটি, পানি, প্রকৃতি, আমাদের কৃষি। এখন কৃষি যদি আমরা উৎপাদন পুরো ব্যবস্থাটাকেই তৈরি করি এমন ভাবে যেটা নিজেই হচ্ছে প্রকৃতির সাথে সাংঘর্ষিক, তাহলে এইটা সাস্টেইনেবল না, মাটির জন্য না, উৎপাদনের ক্ষেত্রেও না। সাময়িকভাবে যদি সেটা কিছুটা ফসল বৃদ্ধি করেও, ফলে আমাদেরকে ওটা ভাবতে হবে যে কিভাবে প্রকৃতি উপযোগী কৃষি আমাদের সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে হয়তো ব্যবসার সাথে, মুনাফার সাথে কিছু ধাক্কাধাক্কি হবে, কিন্তু ওই ডিসিশনটা এই ধরনের, যেটা উনি বললেন যে আমাদের কতগুলো জাতীয় কমন মিনিমাম নীতিতে চার্টারে আসতে হবে। এই চার্টারটা যদি না আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আসলে বর্তমান ভবিষ্যতের জন্য ধ্বংসযজ্ঞ রচনা করে চলতে থাকি।
এ হচ্ছে পরিষ্কার হিসাব। তো আমি কথা খুব বেশি বাড়াবো না। এটা ঠিকই যে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, আমাদের নীতিমালার পরিবর্তন দরকার, কিন্তু সেটা প্রয়োগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আর দু একটা বিষয়ে কথা বলবো। যেমন ধরেন ঢাকা শহরের সমস্যা। এখন ঢাকা শহর এতটুকু একটা জায়গা, এটা ঠিকই উপর দিয়ে দেখলে মনে হয় যে সব কংক্রিটের সব জঙ্গল, কিন্তু সমাধানটা কি? এইটুকু যদি রাস্তা হয় তা আপনি আসলে মানে প্রতিদিন যে হারে গাড়ি বাড়ছে, পরিকল্পনা করতে হবে ভালো মতো। ঢাকায় প্রতিদিন যত মানুষ চলাফেরা করে তার 1/3 আন্ডারগ্রাউন্ডে পাঠাইতেই হবে। কোন শহরই ঠিক মতো চলতে পারবে না যদি আমরা তার 1/3 মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে চলাচল করার। ঢাকার পলিসির একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে হবে যে আগামী 10 বছরে আমাদেরকে এই জায়গাটাতে সম্পন্ন করতে